আমি কি বলেছিলাম দেখো যে বিগত বছরে যা কোশ্চেন এসছে পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষায় তার সমস্ত যতগুলো পারবো সেট বানিয়ে দেবো। তা আজকে হচ্ছে 4র্থ নম্বর সেট, তোমার আগেই পিডিএফ দিয়ে দিয়েছিলাম। দেখো সলিউশনগুলো করিয়ে দিচ্ছি, একটু দেখে নাও। বলছে দেখো নিচে নিম্নের 4 অঙ্কের বৃহত্তম কোন সংখ্যাটি 35 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হবে। তাহলে কি বলেছে, 35 দ্বারা বিভাজ্য হবে নিচে কোন সংখ্যাটা। তাহলে এক কী কাজ করতে পারি, যে 35 দিয়ে কোনটা ভাগ দিয়ে যাচ্ছে সেটা মিলিয়ে মিলিয়ে আমরা দেখতে পারি, যে 35 দ্বারা কোনটা ভাগ করে মিলবে সেটা আমরা দেখতে পারি। অন্যথা কী করতে পারি, যে 35 দ্বারা যেহেতু বিভাজ্য বলেছে সংখ্যাটা, তাহলে আমাদের যদি বিভাজ্য নিয়মে হিসাবকে করি, তাহলে আমরা কি বলতে পারি, যে সংখ্যাগুলো 9 7 দিয়ে বিভাজ্য হতে হবে, আবার 5 দিয়েও বিভাজ্য হতে হবে। কারণ 35 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাটিকে 7 দ্বারাও বিভাজ্য হতে হবে, সংখ্যাটাকে 5 দ্বারাও বিভাজ্য হতে হবে। তাহলে যদি বলি যে 5 দ্বারা বিভাজ্য হতে গেলে কী নিয়ম, 5 দ্বারা বিভাজ্য হতে গেলে সংখ্যাটির শেষে কত থাকতে হয়, 5 অথবা 0। তাহলে বলতে পারি প্রত্যেকটা সংখ্যার শেষেই কী আছে, 5 করে আছে। তাহলে প্রত্যেকটা সংখ্যাই 5 দ্বারা বিভাজ্য। কিন্তু কি আমি শুধু বলেছি না 5 দ্বারা দেখলে হবে না, 7 দিয়েও সংখ্যাগুলো বিভাজ্য হতে হবে, তবেই আমি বলতে পারবো 35 দ্বারা বিভাজ্য। কারণ 5 আর 7 দুটো দ্বারাই হতে হবে। তাহলে 7 দ্বারা বিভাজ্য আছে না, কীভাবে দেখবো, দেখো 7 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে, দেখো যে একক স্থানীয় যে অঙ্কটা আছে, মানে একক স্থানীয় কোনটা অঙ্কটা আছে আমাদের 5, যে কোনো জায়গায় দেখো তাকিয়ে যে একক স্থানীয় কত আছে, পরপর 5ই আছে, তাই না। একক স্থানের বাদ দিয়ে, একক স্থান যদি বাদ দিয়ে দিই, তাহলে যে কোনো একটা সংখ্যা যদি আমি তুলি, যদি প্রথমেরটাই তুলি, তাহলে 9 9 7, একক স্থানের অঙ্ক 5 বাদ দিয়ে 9 9 কত, 9 9 7, মাইনাস কী করবো, একক স্থানীয় যে অঙ্কটা, একক স্থানীয় অঙ্ক প্রত্যেকটা কত আছে 5, বা যেটাই ধরছে আমি, এটা আমি কত ধরছি 1975 প্রথম ধরে কাজ করছি। তাহলে 1975 একক স্থানীয় মান কত আছে 5, 5-এর সঙ্গে কত গুণ করবো, এর দ্বিগুণ মানে ডবল, তাহলে 2 গুণ করলে কত হবে 10। তো এটার সঙ্গে কি মাইনাস করবো, 997-এর সঙ্গে 5 বাদ দিয়ে পড়ে আছে কত 997, 10 বাদ দিলে কত হবে আমাদের 987। এই 987 কি 7 দ্বারা বিভাজ্য, দেখি 7 দ্বারা বিভাজ্য কিনা, নিয়ম এটা 7 দ্বারা বিভাজ্য করার। তাহলে 7 একে 7, 7 4 28, 7 একে 7, তাহলে 7 দিয়ে মিলে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে প্রথমকার সংখ্যাটা আমাদের 9 9 7 5 35 দ্বারা বিভাজ্য হবে, কারণ 5 দ্বারাও বিভাজ্য আবার 7 দ্বারাও বিভাজ্য হবে প্রথমের সংখ্যাটা, ওই জন্য 35 দ্বারা বিভাজ্য। কিংবা যদি না করতে পারে এত বড় প্রসেস, তাহলে প্রত্যেকটা অপশন ধরে ধরে 35 দিয়ে ভাগ করে করলেও হয়ে যাবে। চলো পরেরটা দেখি। বলছে 3টি পাম্প 8 দিনে কাজ করে, একটি ট্যাঙ্ক 2 দিনে খালি করে। তাহলে দিনে কত ঘন্টা কাজ করলে 4টি পাম্প ওই ট্যাঙ্কটিকে 1 দিনে খালি করে। তাহলে কি ফর্মুলা করে দেবো, M1D1 এর ফর্মুলা করে দেবো। কী ফর্মুলা, M1D1, M1D1 T1 W2 বাই M2 D2 T2 W1। তাই দেখো কী বলেছে, M1 এর ক্ষেত্রে কী বলেছে, ম্যান এখানে নেই, কিন্তু আমরা কী বলবো 3টি পাম্প মানে এখানে কি ম্যান। তা 3টে পাম্প 3 ইন্টু কত ঘন্টা করে কাজ করছে, টাইম 8, ইন্টু কত দিনে করছে, 2 দিনে করছে। কাজ এখানে একটা ট্যাঙ্কই খালি করা, তাহলে কাজ বসানোর দরকার নেই। তারপর কি বলেছে, দিনে কত ঘন্টা করে কাজ করলে, তাহলে ঘন্টা আমাদের দরকার, T2 আমাদের কি দরকার, 4টি পাম্প, তাহলে পাম্প সংখ্যা কটি 4টি, একদিনে তার তলায় কত লিখবো, একটি ট্যাঙ্কই খালি হচ্ছে, মানে কাজের কোনো বসানোর দরকার নেই। তাহলে 4 দুগুণে কি 8, তাহলে যদি হিসাব করি কত দাঁড়াবে আমাদের, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তা T2 সমান আমাদের কত দাঁড়াবে 12। তাহলে আমরা বলতে পারি 12 ঘন্টা করে যদি কাজ করে, তাহলে আমাদের কী হবে, 4টি পাম্প ট্যাঙ্কটিকে একদিনে খালি করে দেবে। তাহলে অ্যান্সার কোনটা করবো, B 12। চলো পরেরটা দেখি। বলছে এক প্রকার মিশ্রণে, এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত 5:3, ওই প্রকার 24 কেজি পিতলে 3 কেজি তামা মেশানো হয়, তবে তামা ও দস্তার অনুপাত কত হবে। তাহলে এক প্রকার পিতলে তামা ও দস্তার অনুপাত দিয়ে দিয়েছে কত, আমাদের দিয়েছে 5:3। বলছে ওই প্রকার 24 কেজি পিতলে, তাহলে পিতল কত আছে আমার কাছে, পি ফল লিখে দিলাম, পিতল, পিতল কত আছে 24 কেজি। তাহলে 24 কেজি পিতলের মধ্যে তামা কত আছে দেখে নিই, আর দস্তা কত আছে দেখে নিই।
তাহলে 5 আর 3 অনুপাত, তাই না? 5:3, এই 5:3 অনুপাত মানে কত? 24। তাহলে 5 আর 3-এর যোগফল কত? 8। 8 মানে যদি 24 হয় তাহলে 1 মানে কত হবে আমাদের? অনুপাতের অঙ্কে করেইছে, 8 3 24। তাহলে তামা কত দাঁড়াবে? 5 ভাগ, মানে 5 3 15। 10টা কত দাঁড়াবে? 3 3 9। তাই তামা বলতে পারি 15 কেজি আছে, 10টা কত আছে? 9 কেজি আছে। এর সঙ্গে কী করেছে? 3 কেজি তামা আরও মেশানো হলো। তাহলে তামা আরও কত মিশিয়েছে? 3 কেজি। তাহলে আমি বলতে পারি এখানে যে তামার জায়গায় আরও এক্সট্রা কত কেজি তামা মিশিয়েছে? 3 কেজি তামা মেশানো হয়েছে। টোটাল বর্তমানে তামা কত হয়েছে? 18। আর 10টা কত হয়েছে? 9। তাহলে বর্তমানে অনুপাত কত হবে? 9 কে 9, 9 2 18। তাহলে 3 কেজি তামা মেশালে অনুপাত কত দাঁড়াবে? 2:1। চলো পরেরটা দেখি। বলছে 45 কিমি বেগে গতিশীল কোনো রেলগাড়িতে বসে থাকা এক ব্যক্তি দেখেন যে উল্টো দিকে ধাবিত কোনো মালগাড়ি তাকে 6 সেকেন্ডে সম্পূর্ণ অতিক্রম করে। যদি মালগাড়িটির দৈর্ঘ্য 125 মিটার হয় তবে তার বেগ কত? তাহলে দেখো আমরা পড়েই বুঝতে পেরেছি রেলগাড়ি কী করছে? একটা মালগাড়িকে অতিক্রম করছে। তাহলে কোন দিক থেকে যাচ্ছে আগে দেখবো। কোন দিক থেকে? উল্টো দিক থেকে। তাহলে উল্টো দিক থেকে যাওয়া মানে কি? একে অপরের দিকে। একে অপরের দিকে গেলে রিলেটিভ স্পিড কী হয়? রিলেটিভ স্পিড আমরা জানি কি? প্লাস হবে। আমরা একজনের গতিবেগ জানি 45, অপরজনের গতিবেগ আমাদের কি করতে বলেছে? বার করতে বলেছে। বলেছে দেখো আর এক জায়গায় লক্ষ্য করো, বলেছে দেখো যে ধাবিত কোনো মালগাড়ি তাকে, তাকে মানে কাকে? ব্যক্তিকে, সেই ব্যক্তিকে 6 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে ব্যক্তিকে যদি কোনো ট্রেন অতিক্রম করে, ব্যক্তিকে অতিক্রম করা মানে কি বলেছিলাম? ট্রেন তার নিজের দৈর্ঘ্য যাওয়া, তাই না? তাহলে মালগাড়ির দৈর্ঘ্য কত বলে দিয়েছে? 125 মিটার। তাহলে ওই ব্যক্তিকে যখন অতিক্রম করছে, ট্রেনে বসে থাকা ব্যক্তিকে, তখন কি হচ্ছে? তার নিজের দৈর্ঘ্যই যাচ্ছে। মানে আমি বলতে পারি যে 6 সেকেন্ডে কত যাচ্ছে ট্রেনটা? 125 মিটার। তাহলে 6 সেকেন্ডে যদি 125 মিটার যায়, আমরা সহজেই কি বার করে নিতে পারবো যে তার গতিবেগ কত, তাই না? সেটাই রিলেটিভ গতিবেগ বেরোবে। তাহলে 1 সেকেন্ডে কত যাবে? 125/6। আর 3600 সেকেন্ড মানে আমরা কি জানি যে ঘন্টায় গতিবেগ কত হবে? তাহলে ইন্টু 3600। যদি কাটাকাটি কত হবে? 6 6 36, দুটো শূন্য। 600-র সঙ্গে যদি গুণ করি, প্রথমে 6 দিয়ে গুণ করে দাও, তারপর দুটো শূন্য বসিয়ে দেবো। তো 6 দিয়ে গুণ করলে কত হবে? 6 5 30, আর থাকলো 3, 6 12 72, 3 75। তার পিঠে করা শূন্য বসবে, দুটো শূন্য। তাহলে 75,000 মিটার। এটা কি আসছে? মিটারে, তাই না? এটা কিমিতে নিয়ে যেতে গেলে কত দিয়ে ভাগ করবো আমরা? 1000 দিয়ে ভাগ করবো। তাহলে কী হবে? কিমি কত কিমি দাঁড়াবে আমাদের? 75 কিমি। কত দাঁড়াবে? 75 কিমি। তাহলে দেখো রিলেটিভ গতিবেগ, এদের রিলেটিভ গতিবেগ কী হয়েছিল? আমি বলেছিলাম প্লাস হবে। তোমরা জানো অপর দিকে গেলে কী হয়? উল্টো দিকে গেলে প্লাস হয়। তাহলে নিশ্চয়ই 45-এর সঙ্গে কিছু একটা গতিবেগ প্লাস হয়েছে, তাই না? তাহলে এই গতিবেগটা প্লাস হয়ে কত হয়েছে? 75 হয়েছে। তাহলে আমরা সহজে বলতে পারি যে 75 যদি টোটাল গতিবেগ হয়, রিলেটিভ গতিবেগ, আর একজনের গতিবেগ যদি দেওয়া থাকে আমার 45, তাহলে অপর যোগের গতিবেগ কত হবে? নিশ্চয়ই 30। তবেই না যোগ করলে 75 হবে না? কিংবা করতে পারো কি 75 থেকে 45 বাদ দিয়ে দিতে পারো, কারণ রিলেটিভ গতিবেগ এসছে 75 আর একজনের গতিবেগ বলেছে 45, তাহলে একজনের গতিবেগ কত চলে আসবে? 30। তাহলে অ্যান্সার কোনটা হবে? ডি। চলো পরেরটা দেখি। যদি কোনো সংখ্যাকে 175 দ্বারা ভাগ করলে 132 ভাগশেষ থাকে, ওই সংখ্যাকে 25 দ্বারা ভাগ করলে কি ভাগশেষ থাকবে? তাহলে দেখো দুভাবে করতে পারি। এক বলতে পারি কি যে 132 আছে, কোনো সংখ্যাকে 175 দ্বারা ভাগ করা হচ্ছে, যে ডিটেলসই বলি চলো শোনো। কোনো সংখ্যাকে 175 দ্বারা ভাগ করা হচ্ছে, সাপোজ এই সংখ্যাটা আমি জানি না, তাই না? একে ভাগ করলে কত অবশিষ্ট থাকে? 25 অবশিষ্ট থাকে, সরি 132 অবশিষ্ট থাকে, 132 অবশিষ্ট থাকে। তাহলে 25 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? ডাইরেক্টলি বলে দিতে পারি, কিন্তু একটু বুঝে নাও। তাহলে 175 দ্বারা ভাগ করলে কেন 132 অবশিষ্ট আছে? 132 অবশিষ্ট কেন আছে? কারণ 175 দিয়ে আর দেওয়া সম্ভব নয়। কেন? 175 একে কত হয়ে যাবে? 175 বেশি হয়ে গেছে, ওই জন্য কী হয়েছে? দিতে পারিনি। তাহলে কত হয়েছে? 132 ওই জন্য অবশিষ্ট পড়ে আছে। কিন্তু এই সংখ্যাটা কি যদি 25 দ্বারা ভাগ করতাম, তাহলে কি দেওয়া যেত না 132-কে? অবশ্যই যদি। দেখো 25 5 আমি কত দিতে পারতাম? 125। তখন অবশিষ্ট কত থাকতো? 7।
তাই না? 132 থেকে 125 বাদ দিলে কত থাকে? 7। তাহলে অ্যান্সার কী করবো? 7। কিংবা অপরপক্ষে ডাইরেক্ট যদি বার করতে বলি, ডাইরেক্ট যদি তোমরা বার করতে চাও তাহলে কী করবো? 132 বাকি আছে, 132 ভাগশেষ আছে, সে 132কে কত দিয়ে ভাগ করে দেবো? ডাইরেক্টলি 25 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 25 5 কত? 125। অবশিষ্ট কত থাকছে? 7। তাই অ্যান্সার কোনটা করবো? 7। চলো পরেরটা দেখি। দেখো কী বলেছে, দেখো বলছে এক ব্যক্তি কোনো দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করে, যদি দ্রব্যটি আরও 40 টাকা বেশি দামে বিক্রয় করতেন তবে তার 10% লাভ হতো। তাহলে এক ব্যক্তি 10% ক্ষতিতে বিক্রয় করেন, তাহলে 100 টাকা যদি তার মালটা কেনেছে আর কি, সে অ্যাকচুয়ালি বিক্রি করে কত টাকায়? 90 টাকায়। কিন্তু 90 টাকায় বদলে সে যদি মালটাকে 10% লাভে বিক্রি করতো, কত? 10% লাভে, মানে 110 টাকা যদি বিক্রি করতো, তাহলে তার ক টাকা লাভ হতো? 40 টাকা, তাই না? তাহলে আমি বলতে পারি 90 থেকে 110-এ যেতে গেলে কত বেশি হয়েছে? 20। এই 20 মানেই কত? 40 টাকা, তাই না? তাহলে 20 মানে 40, 1 মানে কত? আর আমি কত ধরেছিলাম? 100, যে ক্রয় মূল্য 100, তাহলে 100 মানে কত? তাহলে 20 5 কী হবে? 100 কেটে যাবে, 40 আর 5 গুণ করলে কত হবে? 200। তাহলে 200 টাকা কী হবে? দ্রব্যটির ক্রয় মূল্য। এ হবে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে 8টি সংখ্যার গড় 21, যদি প্রত্যেক সংখ্যাকে 8 দিয়ে গুণ করা হয় তবে প্রাপ্ত সংখ্যাটির গড় কত হবে? তাহলে দেখো কোনো একটা 8টা সংখ্যা আছে পরপর, সাপোজ কোনো একটা 8টা সংখ্যা আছে, এই 8টা সংখ্যার গড় কত বলা আছে? 21। বলছি প্রত্যেক সংখ্যাকে 8 দিয়ে গুণ করা হয়েছে, তাই না? তা সাপোজ ধরো প্রত্যেক সংখ্যাকে যদি 8 দিয়ে গুণ করা হয়, এদের গড়ও কত দিয়ে গুণ হয়ে যাবে? 8 দিয়েই গুণ হয়ে যাবে। তাহলে কত দাঁড়াবে? 168। সোজা অঙ্ক। তাহলে অ্যান্সার কত করব? প্রাপ্ত সংখ্যার গড় বর্তমানে কত হবে? 168। সাপোজ ধরো এই অঙ্কটা যদি বলতো যে প্রত্যেক সংখ্যার সঙ্গে 8 গুণ না দিয়ে বলতো যোগ করা হয়েছে, তাই না? তাহলেও কী হতো বলো তো? আমাদের যে প্রাপ্ত সংখ্যার গড় কী হতো তখন? 8 যোগ হয়ে যেত। 21 আর 8-এ কত করতাম তখন? 29 করতাম, তাই না? যোগ এখানে গুণ বলেছে বলে গুণ করে দিয়েছি। চলো পরেরটা দেখি। বলছে 1056-র সাথে ন্যূনতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হবে? দেখো এখানে যে অপশান দিয়েছে দেখে অপশান ধরেও করতে পারো, কিংবা যদি বলি 1056 যেহেতু দিয়েছে আমাদের, যে 23 দ্বারা বিভাজ্য হবে কত যোগ করলে, তাই নিশ্চয়ই দেখো কনসেপ্ট না হবে যে এই 1056-র সঙ্গে নিশ্চয়ই কিছু যোগ করতে হবে, বিয়োগ বলেনি কিন্তু, কি বলেছে? যোগ করতে হবে। তাহলে এবার ভাগ করি আমরা, 23 দিয়ে বিভাজ্য হবে যেহেতু বলেছে, তাই 23 দিয়ে যদি ভাগ দিই কত হবে? 23। 5-এ 115 বেশি হয়ে যাবে, 23 4-এ কী হবে? 92। তাহলে অবশিষ্ট কত থাকবে? 3 আর 2 5, 9 আর 1 10, কত থাকবে অবশিষ্ট? 36, 136। 5 দিয়ে যাবে 115, তাই না? 5 দিয়ে কত যাবে? 115। তাহলে অবশিষ্ট কত থাকবে? 1 আর 2, 21 অবশিষ্ট থাকছে। তাহলে আমি সাপোজ বলতে পারি যে সংখ্যাটার সঙ্গে যদি আমি মিনিমাম আর কত যোগ করি তাহলে আমার কত দিয়ে বিভাজ্য হবে? 23 দিয়ে বিভাজ্য হবে, তাই না? তাহলে দেখো 21 আমাদের অবশিষ্ট থাকছে। তাহলে 23কে মিনিমাম আমার সংখ্যা দিয়ে যদি পরের ঘরে দিতে চাই তাহলে 23 1-এ কি 23 দিতে হবে, তার নিচে দেওয়া যাবে না। আর 23 1-এ 23 দিতে গেলে এর সঙ্গে আর কত যোগ করা দরকার? নিশ্চয়ই 2 যোগ করা দরকার, তবেই তো 21 আর 2-এ 23 হবে, তবেই তো আমি 1 দিয়ে দিতে পারবো। তাহলে আমি বলতে পারি এই সংখ্যাটার সঙ্গে, এই টোটাল যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার সঙ্গে যদি আমি 2 অ্যাড করে দিই তাহলেই আমার কি হয়ে যাবে? 23 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। তাহলে অ্যান্সার কী হবে এখানে? যে 2। চলো পরেরটা দেখি। বলছি দুটি সংখ্যার গসাগু 23, লসাগু অন্য দুটি উৎপাদক হলো 13 ও 14। তাহলে গসাগু কত বলেছে? HCF। HCF বলতে ইংরেজিতে কী বুঝি আমরা? হাইয়েস্ট কমন ফ্যাক্টর, যাকে বলা হয় গসাগু। কত বলেছে? 23। লসাগু দেয়নি, লসাগুর কী দিয়েছে? উৎপাদক, মানে ফ্যাক্টর দিয়ে দিয়েছে কত? 13 আর 14। তাহলে এখানে বৃহত্তম সংখ্যা বার করতে বলেছে। আমরা আগেও এই অঙ্কগুলো মানে অনেক বেশি অনেক করে এসেছি, তাই না? তাহলে এর উৎপাদক যদি 13 আর 14 দেয়, এর বড় উৎপাদক কোনটা সব থেকে? 14টার বড় উৎপাদক, 13টার কি ছোট উৎপাদক, তাই না? একটা এলসিএমকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, দুটো উৎপাদকে, 13 আর 14 দুটো উৎপাদকে, মানে এদেরকে গুণ করলে যেটা আসবে সেটাই হবে এদের এলসিএম। এদেরকে উৎপাদকে ভেঙেছে, তাই না? তাহলে এদের বড় সংখ্যাটা কত হবে? এখানে কত হয়েছে? এলসিএমের বড় উৎপাদক কত? 14, আর HCF কত? 23। এই 23 আর 24-এর যা গুণফল হবে সেটাই আমাদের কী হবে?
সব থেকে বৃহত্তর সংখ্যা হবে। আর 23 আর 14 গুণফল করলে কী হবে? 3 14 মুখে মুখে যদি গুণ করি কত হবে দেখো, যদি সাপোজ 20 আছে, 20-র সঙ্গে 14 গুণ করলে কত হবে? 280। আর 3-এর সঙ্গে 14 গুণ করলে কত হবে? 3 14 42। তো দুটো যোগ করলে কত হবে? 2 12 3 322। তাহলে 322 হবে কি এর বৃহত্তম সংখ্যা। চলো পরেরটা দেখি। বলছে একটি ট্রেন একটি গাড়ির তুলনায় 50% দ্রুত গতিতে চলতে পারে। উভয়ে একই সময়ে এ থেকে যাত্রা শুরু করে 75 কিমি দূরে 20 স্থানে একই সময়ে পৌঁছায়। যাত্রাপথে ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর জন্য 12.5 মিনিট নষ্ট হয়। গাড়িটির গতিবেগ কত? তাই দেখো দুটোভাবে করতে পারি, একটা করতে পারি এক্স ধরে, আর একটা আমরা অনুপাতিকও করে দিতে পারি। তাহলে প্রথমে যদি আমি এক্স ধরে বলি, তাহলে দেখো আমরা বলতে পারি যে ট্রেন, টি ফর ট্রেন আর সি ফর কার। ট্রেনের গতিবেগ বেশি, কত পার্সেন্ট বেশি? 50% বেশি। তাহলে কারের গতিবেগ যদি আমি এক্স ধরি, ট্রেনের গতিবেগ আমার কী হবে? এক্স ইন্টু 50% বেশি মানে কি 150/100। তাহলে কাটাকাটি করলে কত হবে? 5 3 15, 5 2 10, কত দাঁড়াবে? 3x/2। টোটাল রাস্তা যাচ্ছে কত কিমি? 75 কিমি, তাই না? তাহলে বলতে পারি 75/x। কী লাগবে? টোটাল সময় লাগবে। আমরা সময় মানে কি জানি? ডিস্টেন্স বাই গতিবেগ। আমরা গতিবেগ সি এর গতিবেগ মানে কারের গতিবেগ কত ধরেছি? এক্স। ট্রেনের গতিবেগ কত হয়েছে আমাদের? 3x/2। টোটাল কত কিলোমিটার যাবে? 75 কিলোমিটার। তাহলে টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের 75 আর টোটাল গতিবেগ হচ্ছে আমাদের এক্স। তাহলে গতিবেগ বাই যদি আমরা টোটাল ডিস্টেন্স বাই যদি গতিবেগ বার করি আমাদের কী হবে? সময় বেরোবে। তাহলে 75/x মাইনাস, এটা একটা সময়, মাইনাস 75/3x/2, এটাও একটা গতিবেগ মানে টাইম, সময়। এই সময়ের পার্থক্যটা কত হয়েছে? 12.5। তবেই তো 12.5 নষ্ট হয়েছে না সময়টা। তাহলে 12.5কে আমরা কী করবো? ঘন্টায় প্রকাশ করবো, কারণ এগুলো ঘন্টায় করছি আমরা। তাহলে 60 দিয়ে ভাগ করে দেবো। মিনিটকে ঘন্টা করলে আমরা কী করি? 60 দিয়ে ভাগ করে দিই। যদি এটা ক্যালকুলেশন করি কী দাঁড়াবে দেখো, তাহলে 75/x মাইনাস 2টা কোথায় চলে যাবে? এই 2টা উপরে চলে যাবে, উপরে গিয়ে গুণ হবে। তাহলে কত হবে? 150/3x সমান সমান এখানে কত লিখতে পারি? 125। আর দশমিক তোলার জন্য একটা নিচে শূন্য দিতে পারি, 600। যদি নেক্সট করি দেখো কী দাঁড়াবে আমাদের? লসও কত হবে আমাদের? 3x। তাহলে অবশ্যই এখানে কত হচ্ছে? 3 দিয়ে গুণ করলে কত হবে? 225 মাইনাস কত হবে এখানে? 150। এখানে যদি কাটাকাটি করি কত দাঁড়াবে? 25 দিয়ে দাঁড়াবে 25 5 125, 25 24 600। তাহলে 5/24। আবার 3-এর সঙ্গে নিচে কাটাকাটি করে দিতে পারি, 3 8 24। ওপরে বিয়োগ করলে কত হবে? 225 থেকে 150 বিয়োগ করলে হবে 75/x সমান সমান 5/8, তাই না? 5-এর সঙ্গে যদি উপরেরটা কাটাকাটি করে দিই কত দাঁড়াবে? 5 15, 5 15 কত? 75। তাহলে আমাদের x সমান সমান কত দাঁড়াচ্ছে? 8 আর 15 গুণ করলে 120। তাহলে আমরা x মানে কার গতিবেগ ধরেছিলাম? x মানে ধরেছিলাম আমরা কারের গতিবেগ। আমাদের চেয়েছে কি? গাড়ির গতিবেগে চেয়েছে। তাহলে আমাদের এখানে অ্যান্সার কত করব? 120। যদি এটা না ভালো লাগে দেখো, যদি অনুপাত ধরে করি তাহলে অনুপাত ধরে কী করতে পারি দেখো, একটু বলে দিই। অনুপাত ধরে দেখো বলতে পারি যে গাড়ির গতিবেগ থেকে ট্রেনের গতিবেগ কত বেশি? 50% বেশি। তাহলে গাড়ি যদি আমাদের, কার যদি আমাদের 100 হয়, তাহলে ট্রেন আমাদের কত হবে? নিশ্চয়ই 150 গতিবেগ হবে। দুটো যদি অনুপাতিক করি কত দাঁড়াবে? 0 0 কেটে যাবে, 5 3 15, 5 2 10, তাই না? তাহলে বলতে পারি ট্রেনের গতিবেগ 3 অনুপাতিক আর গাড়ির গতিবেগ কত? 2। তাহলে 75 কিলোমিটার কি টোটাল রাস্তা? তাহলে 75 কিলোমিটার রাস্তা যদি 3 কিলোমিটার/আওয়ার গতিতে যায়, তাহলে 75 কিলোমিটার যদি সিম্পলি কত সময় নেবে? 25 ঘন্টা, তাই না? আর 75 কিলোমিটার যেতেই 2 কিলোমিটার গতিবেগে কত সময় নেবে?
37.5 ঘন্টা। তাহলে এদের দেখো এর 25 ঘন্টা লেগেছে, এর কত লেগেছে 37.5 ঘন্টা। তো এদের সময়ের পার্থক্য কত? এদের সময়ের পার্থক্য নিশ্চয়ই 12.5। 12.5 কি ঘন্টা। আর এদের গতিবেগের পার্থক্যটা লক্ষ্য করো, এদের গতিবেগের পার্থক্য 1। 3 থেকে 2 বাদ দিলে কত হয় 1, তাই না? তাহলে আমি বলতে পারি দেখো এখানে সিম্পলি যে এদের গতিবেগের পার্থক্য যদি 1 হয়, যদি গতিবেগের পার্থক্য 1 হয় তাহলে কত কিলোমিটারের সময়ের পার্থক্য হয়? 12.5 ঘন্টা। এবার এখান থেকেই বার করে দেবো, কারণ আমাকে বলেছি কি 12.5 মিনিট হচ্ছে এদের টাইমটা নষ্ট হয়, মানে টাইমের ডিফারেন্স। এই যে মানে একজনের থেকে একজনের টাইমের ডিফারেন্স কত? 12.5 মিনিট। তাহলে আমরা বেরিয়েছি কি ঘন্টা। তাহলে এখান থেকে আমরা কী ক্যালকুলেশন করতে পারি দেখো, যে 12.5 ঘন্টা কতক্ষণে লেট হয়, মানে 12.5 ঘন্টা যখন আমাদের সময়ের পার্থক্য হয় তখন কিলোমিটারের পার্থক্য কত হয় 1। যখন 1 ঘন্টার পার্থক্য হবে তখন কিলোমিটারের পার্থক্য কী হবে? বেশি হবে। আর যখন 12.5 মিনিট দেওয়া আছে তাহলে 12.5 মিনিটটাকে কী করবো? ঘন্টায় করে নেবো। আর ঘন্টায় করতে গেলে কী করবো? আমরা 60 দিয়ে ভাগ করবো। তাহলে আমরা বলতে পারি 12.5/60, তাই না? বা সহজ পথে যদি আরেকটু বলি, চলো এটা একটু কঠিন হয়ে যাচ্ছে, একটু সহজে বলে দিই, একটু সহজে বলে দিই এখান থেকে। দেখ এদের সময়ের পার্থক্য কত হয়েছে? 12.5 ঘন্টা, তাই না? তাহলে 12.5 ঘন্টা মানে আমরা কত ঘন্টা বলতে পারি? মিনিটে যদি নিয়ে যাই কত হবে আমাদের? 12.5 ঘন্টা 30 মিনিট। কেন 12.5 ঘন্টা মানে কত? 60 দিয়ে গুণ করলেই চলে আসবে মিনিট। তাহলে দেখো 60 দিয়ে গুণ করলে কত আসবে? 60 দিয়ে গুণ করলে কত আসবে? 12.5 মিনিটের সঙ্গে যদি আমরা 60 গুণ করি, সরি ঘন্টার সঙ্গে, সেটার জন্যই 1 ঘন্টা সময়ের পার্থক্য হয়, মানে 1 কিলোমিটারের পার্থক্য হয়। তাই দেখো এটা গুণ করলে কত হবে? 750 মিনিট। 750 মিনিট যদি সময়ের পার্থক্য হয় তাদের গতিবেগের পার্থক্য কত হয়? 1। কিন্তু আমাকে এখানে কী বার করতে হবে? 12.5 মিনিট। 12.5 মিনিট মানে 12.5ই সমান আমাদের টাইমের পার্থক্য কত, মানে কিলোমিটারের পার্থক্য কত আসবে বার করতে হবে। তাহলে এর সঙ্গে কত গুণ করতে হবে আমাকে? তবে আমার 750 পাবো, সেইটা আমাকে ভাবতে হবে। তাহলে আমরা যদি ধরো পূর্ণ সংখ্যায় কোণ নিই, একটু বড় হচ্ছে লেন্দি হচ্ছে, একটু বুঝে নাও। তাহলে 12.5 মিনিটকে যদি আমরা ধরো 750 করতে চাই, 750 মিনিট, তাহলে আমাকে কত ডিফারেন্স করে বার করতে হবে? তাহলে 12.5 মিনিট, এর সঙ্গে যদি আমাকে কত গুণ করতে হবে? 60, তবেই আমার কী দাঁড়াবে? কারণ এখানে দেখো 12.5 মিনিটকে আমরা 12.5 ঘন্টাকে 60 দিয়ে গুণ করেছি, তবেই আমাদের কী আসছে? 750। তাহলে এখানেও 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে এখানেও 1-এর সঙ্গে কত গুণ করবো আমরা? 60 গুণ করব, কত আসবে? 60। তাহলে আমরা বলতে পারি 12.5 মিনিটের পার্থক্য মানে তাদের গতিবেগের পার্থক্য কত হবে? 60। মানে 1 ইউনিট মানে কত আসবে? 60। আর এখানে আমরা জানি আমরা কত কত ইউনিট পেয়েছি? 3 অনুপাতিক আর 2 অনুপাতিক। তাহলে একজনের গতিবেগ কত হবে? 60 3 180, একজনের গতিবেগ হবে 60 2 120। তাহলে গাড়ির গতিবেগ আমরা ধরেছিলাম 2 অনুপাতিক, তাহলে কত হবে? গাড়ি 120। চলো একটু লেন্দি হলে একটু বুঝে নাও, পরেরটা বলো। শোনো, বলছি কোনো জিনিসের বাজার দর ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, একজন দোকানদার 960 টাকায় জিনিস ক্রয় করে 40 টাকা ছাড় দেন, তার লাভের শতকরা হার কত? তাহলে দেখো একজন কোনো জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য অপেক্ষা 20% বেশি, তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয় সেটা কত বেশি হয় বাজার দরটা? 20% মানে বাজার দর কত দাঁড়াবে? 120 টাকা, তাই না? বাজার দর মানে কি? অ্যাকচুয়ালি সে বিক্রি করছে এই দরে 120 টাকা দরে। তাহলে একজন দোকানদার 960 টাকায় জিনিস ক্রয় করে, 960 টাকায় জিনিস, একজন দোকানদার 960 টাকায় জিনিস ক্রয় করলে 40 টাকা ছাড় দেন, তাই না? তাই 960 টাকায় সে জিনিসটা কী করছে? বিক্রি করে দিচ্ছে। মানে আমি দেখো এখানে একটু কথাটা ঘুরিয়ে দিই, একজন দোকানদার 960 টাকায় জিনিস ক্রয় করলে, তাই না? তাহলে দোকানদার যখন 960 টাকায় জিনিস ক্রয় করছে, আমরা কী বলতে পারি? যে 120 মানে কত? 120 মানেই হচ্ছে 960 টাকাটা। তাহলে 1 মানে কত? আর ক্রয় মূল্য কত ধরেছি? 100।
যে অ্যাকচুয়ালি কেনা দাম কত, তাহলে 120 আটে কি 960, তাহলে অ্যাকচুয়ালি কেনা দাম কত দাঁড়ালো আমার 800 টাকা, তাই না? সে ভদ্রলোক কী করেছে, এই 960 টাকায় মাল কিনলে 40 টাকা ছাড় দেন, তাহলে 960 টাকা থেকে যদি মালটা আমি কিনি আমার কত টাকা ছাড় দিয়েছে, 40 টাকা ছাড় দিয়েছে, তাহলে আমাকে জিনিসটা কত টাকা দিয়ে বিক্রি করে দিয়েছে, 920 টাকা দিয়ে, তাই না? তাই 920 টাকায় যদি বিক্রি করে আর সে কিনেছে কত টাকায় 800 টাকা, তাহলে 800 টাকায় কত লাভ করে 120 টাকা, একে কত লাভ করবে আর 100 কত লাভ করবে, তাহলে দুটো শূন্য কেটে গেল, 8 15 কী হবে 120, তাহলে কত পার্সেন্ট লাভ করবে 15%। যদি আরেকবার বলি শোনো ভালো করে একটু, ওই যে জিনিসের বাজার দর তার ক্রয় মূল্য পক্ষে 20% বেশি, তাহলে ক্রয় মূল্য 100 টাকা হলে বাজার মূল্য কত 120 টাকা, আর এখানেই সে বাজার করছে কত টাকায় 900, বাজার মূল্য কত 960 টাকা, সেই 960 টাকা থেকে 40% ছাড় দিয়ে বিক্রি করছে, তাহলে বস্তুটা বিক্রয় মূল্য কত দাঁড়িয়ে যাচ্ছে 920 টাকা। কিন্তু অ্যাকচুয়ালি আমরা ক্রয় মূল্য যদি বার করতে চাই তাহলে কী করবো, যে 120 মানেই আমাদের কত বলা আছে 960, তাহলে এখান থেকে 100 মানে বার করলে কী বেরোবে, ক্রয় মূল্য বেরিয়ে যাবে 800 টাকা, বিক্রি করছে কত টাকা 920 টাকা, তাহলে 800 টাকা সে লাভ করছে কত টাকা 120 টাকা, একে কত 100 টাকাতে। পরেরটা দেখি চলো, বলছি 54 288 360 গসাগু নির্ণয় করো। দেখো এদের কমন ফ্যাক্টর করেও গসাগু বার করা যায় বা ভাগ প্রক্রিয়ায় গসাগু বার করা যায়, তাহলে যদি আমরা ভাগ প্রক্রিয়ায় যেহেতু গসাগু করিনি কমন ফ্যাক্টর করে করলেও করতে পারো, তাহলে 54কে 288 দিয়ে কী করবো ভাগ করবো, তাহলে 54 থেকে 288 দিয়ে ভাগ করলে প্রথমে কত দিয়ে যাবে 5 দিয়ে যাবে, 5 দিয়ে কত দেবে 270, কত দাঁড়াবে 18 অবশিষ্ট, এখানে কি 54টা নামিয়ে নিয়ে আসবো, 54টা নামিয়ে নিয়ে আসবো, 18 3 কী হবে 54 মিলে যাবে, তাহলে 18 দিয়ে কী হচ্ছে আমার, মানে 18 আমাদের কী হচ্ছে গসাগু হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে 360 18 দিয়ে কি বিভাজ্য, আগে দেখে নেবো তবেই বলতে পারবো 18 গসাগু, তো 18 দিয়েও কেটে যাচ্ছে, 18 দুগুণে 36 20, তাহলে আমাদের গসাগু কত হবে 18। চলো পরেরটা দেখি, বলছি 25 40 ও 15 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, তাহলে 15 25 40 75 কী বার করবো, আগে লসাগু বার করবো, 15 25 40 75 কী বার করবো লসাগু বার করবো, তাহলে 5 দিয়ে যাবে আমাদের, 5 3 15, 5 5 25, 5 8 40, 5 15 75, আবার যাবে 5 দিয়ে যাবে, দেখো 3 3-এর মতনই থাকবে, 5 1 5 1 5, 8 যাবে না, 5 3 15, আবার কত দিয়ে যাবে 3 দিয়ে যাবে, 3 1 3 1 8, 3 1 3, তাহলে লসাগু কত বেরোবে 8 3 24, 24 5 120, আর 5 কত হবে 120 আর 5 600, তাহলে 600 আমাদের কী হবে লসাগু দাঁড়াবে। আর 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে আমরা সবাই জানি কত, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টে 9, তাহলে 1 2 3 4, তাই না? বলেছে বিভাজ্য হবে, তাহলে আমরা ভাগ করবো 60 দিয়ে 600 দিয়ে, তাহলে 600 দিয়ে ভাগ করলে কত হবে 600 একে 600 যাবে প্রথমে, অবশিষ্ট কত থাকবে 9 9 3, 9 আমাদের নামবে, কত দিয়ে যাবে 6 দিয়ে যাবে, 6 6 3600, অবশিষ্ট কত থাকবে 9 9 3, তাহলে 399 যদি আমরা এটা থেকে বিয়োগ দিয়ে দিই 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে, তাহলে আমাদের কী হবে 600 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 4টে 9 থেকে কী করবো 399 বাদ দিয়ে দেবো, 1 2 3 4 থেকে কত বাদ দেবো 399, তো 9 9 কত হবে 0, 9 9 কত হবে 0 6 আর 9, তাহলে 9 6 0 কী হবে আমাদের যে এই 15 25 40 75 দ্বারা বিভাজ্য হবে, তাহলে অ্যান্সার কোনটা হবে ডি। চলো পরেরটা দেখি, বলছি পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, তাহলে পুত্র যদি আমি এক্স ধরি, পিতা আমার কত দাঁড়াবে, পিতা আমার দাঁড়াবে 3x, 8 বছর বাদে, তাহলে 8 বছর পর যাব, তাই না? তাহলে 8 বছর পর পুত্রের বয়স কত হবে এক্স প্লাস 8, পিতার বয়স কত হবে 3x প্লাস 8, তাই না? বলছে 8 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের 2.5 গুণ, কার বয়সের 2.5 গুণ পুত্রের বয়সের, তাহলে আমি বলতে পারি এর 2.5 গুণ সমান সমানই কি পিতার বয়স, তাহলে 2.5 গুণ মানে কত
2 দুগুণে 4 আর একে 5, 5/2 সমান সমানই কি পিতার বয়স, তাই না? আরও 8 বছর পর পুত্রের বয়স পিতার বয়স পুত্রের বয়সে কত গুণ হবে। আগে আমরা দেখিনি পিতার বয়স পুত্রের বয়স কত আছে। তাহলে যদি আমরা কাটাকাটি এটা ক্যালকুলেশন করি, কত দাঁড়াবে আমাদের গুণ করলে এখানে, যে 5 দিয়ে উপরেরটাকে গুণ করলে আমাদের দাঁড়াবে 5x প্লাস, মাঝখানে প্লাস আছে, প্লাস 5 8 40। এই দুইটা কোথায় আছে? তলায়। এর সঙ্গে গুণ হবে, এর সঙ্গে কী হবে? গুণ হবে। তাহলে কত দাঁড়াবে? 3 দুগুণে 6x, আর এটার সঙ্গে কত দাঁড়াবে আমাদের? 8 দুগুণে 16। তাহলে কী লিখবো? 5x, এক্স কটাকে একদিকে নিয়ে আসবো, 5x মাইনাস 6x সমান সমান আমাদের কত দাঁড়াবে? প্লাস 16 অলরেডি আছে এখানে, এটা এদিকে নিয়ে আসলে কী হবে? মাইনাস 40। তাহলে মাইনাস এক্স সমান সমান মাইনাস কত আসবে এখানে? 24। 40 থেকে 16 বাদ দিলে 24 হয়। তাহলে দুদিকে মাইনাস মাইনাস কেটে গেলে কী হয়? প্লাস। তাহলে এক্স সমান সমান আমার কত আসবে? 24। তাহলে পুত্রর বয়স কত? 24, তাই না? আর পিতার বয়স কত হবে আমাদের? 24 3 72, তাই না? তো বলছে আরও 8 বছর বাদে। তাহলে 8 বছর বাদে, আরও 8 বছর বাদে, মানে টোটাল কত যাচ্ছে আমাদের? দেখো আমরা পিতার ও পুত্রের বয়সে বর্তমান ধরেছি, 8 বছর বাদে বয়স আমাদের কত হবে? 80 হবে। পিতা কত হবে? পিতা হবে 80। পুত্র কত হবে? 32, তাই না? 8 বছর পর। বলছে আরও 8 বছর বাদে। তাহলে আরও 8 বছর বাদে কত দাঁড়াবে? 88 দাঁড়াবে। আর এর কত দাঁড়াবে? 40, তাই না? তাহলে এটা এই 88টা 40-এর কত গুণ সেটাই আমরা দেখব। তাহলে 88 কত লিখব? 40। কাটাকাটি করলে কত দাঁড়াবে? 4/22, 4 10 40। 2 দিয়ে কাটাকাটি করলে 2 11 আর হচ্ছে 2 5। তাহলে 5 দুগুণে 10, 1/5। তাহলে 2 পূর্ণ 1/5 গুণ দাঁড়াচ্ছে। কোথায় কোথায় কোথায়? পুত্রের বয়স দেখি একটু। তাহলে দেখো কত এসছে? 2 পূর্ণ 1/5 গুণ। তাহলে 2 পূর্ণ 1/5 গুণ এখানে অপশান নাই। এটা অঙ্কটা কিছু প্রবলেমও হতে পারে, আমার দিক থেকেও কিছু প্রবলেম হতে পারে, কিংবা ভুলও থাকতে পারে অঙ্কটা। এখানে অ্যান্সার কত হবে? 2 পূর্ণ 1/5 গুণ। যদি ভুল হয় একটু আমাকে হোয়াটসঅ্যাপে করে বলে দিও তোমরা, ঠিক আছে? চলো পরটা দেখি। বলছি নির্দিষ্ট সুদের হারে 300 টাকা 4 বছরের জন্য ও 500 টাকা 3 বছরের জন্য ধার নিলে মোট 112 টাকা সুদ পাওয়া যায়। সুদের হার কত, তাই না? তাহলে সিম্পলিভাবে করবো। 300 টাকা 4 বছরের সুদ, তাহলে আমরা দেখি সুদ সমান সমান পি ইন্টু আই ইন্টু টি/100 করেও বার করতে পারি। আবার সিম্পলি যদি করি যে 300 টাকা 4 বছরে, তাহলে আমি 300 টাকা যদি 4 বছর করি, 300 হচ্ছে আমার আসল 4 বছর। রেট আমি যাই না, রেট আমি ধরে নিই যে যা সামথিং রেট, বাই কত? 100। তাহলে কত আসছে আমার সুদ বাবদ? 12 টাকা, তাই না? যদি আমি রেট 12 আরই ধরি, যে 12 আর আসছে আমার সুদ। এখানে কত আসছে আমাদের? 500 টাকার 500 ইন্টু কত? 3 বছর ইন্টু রেট আমি যাই না, ইন্টু রেট বাই 100। তাহলে কাটাকাটি করলে কত আসবে? 15 আর, তাই না? তাহলে এই দুটোর যোগ ফলে তো টোটাল আমাদের সুদ, তাই না? তাহলে আমি বলতে পারি 27 আর সমান সমান কত? 162। 27 দিয়ে কাটাকাটি করলে কত হবে? 27 6। তাহলে আর মানে কত আসছে আমাদের? 6%। সুদের ফর্মুলা জানি, সরল সুদের ফর্মুলা আর লেখালাম না, করে দিলাম। চলো পরেরটা দেখি। বলছে এবিসি একটি কাজ যথাক্রমে 20 দিন 30 দিন ও 60 দিনে করতে পারে। বি ও সি প্রতি তৃতীয় দিনে একে সাহায্য করে, তবে এ কত দিনে কাজটি শেষ করবে? তাহলে আমাদের কী কী বলা আছে? বি আর সি। এ কত দিনে করে? 20 দিনে। বি কত দিনে করবে? 30 দিনে। সি কত দিনে করবে? 60 দিনে। এদের লস হোক মানে কি? টোটাল ইউনিট করেছি দিন কাজের অঙ্কে। 20 দিনে কত? 20 দিনে 60, 30 2 60 আর 60 1 60। তাহলে এ একদিনে কত ইউনিট করে? 3 ইউনিট। বি একদিনে কত করে? 2 ইউনিট। সি একদিনে কত ইউনিট করবে?
1 ইউনিট। কি বলেছে দেখো, বলছে প্রতি তৃতীয় দিনে এ কে সাহায্য করে বি ও সি। তাহলে এ প্রতিদিনই কাজ করছে, এ প্রথম দিন 3 ইউনিট করবে, এ দ্বিতীয় দিনও কত ইউনিট করবে, 3 ইউনিট করবে, কিন্তু তৃতীয় দিনে কত ইউনিট করবে, কারণ বি আর সি একে সাহায্য করবে। তাহলে টোটাল কত বলছে, 3 আর 2 5 আর 1 6। তাহলে 3 দিনে টোটাল কত কাজ হচ্ছে আমার, 3 দিনে 3 ডেতে আমার কাজ কত হচ্ছে, 6 আর 3 9 আর 3 12 ইউনিট হচ্ছে 3 দিনে। আমাকে টোটাল কত ইউনিট কাজ করতে হবে, টোটাল 60 ইউনিট কাজ করতে হবে, যেটা লস হয় সেটাই টোটাল ইউনিট। তাহলে আমার 12 ইউনিট যদি 3 দিনে হয়, তাহলে 60 ইউনিট করতে গেলে কত দিয়ে গুণ করবো, 12-র সঙ্গে 5, এখানেও কত গুণ করবো, 3-এর সঙ্গে 5, তাহলে 12 5 এখানে কত চলে আসবে 60, এখানে 3 5 15 চলে আসবে। তাহলে 60 ইউনিট কাজ করতে টোটাল কত টাইম লাগবে, 15 দিন টাইম লাগবে। তাহলে এ কতদিনে কাজটি শেষ করবে, 15 দিনে শেষ করবে, এ হবে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে এর বেতন বি এর তুলনায় 20% কম, এর বেতন বি এর তুলনায় 20% কম। তাহলে বি এর বেতন, সাপোজ যদি আমি ধরি যে বি এর বেতন 100 টাকা, 100 টাকা, বি এর বেতন কত টাকা, 100 টাকা। তাহলে এর বেতন কত টাকা হবে, এর বেতন কত টাকা হবে, এর বেতন হবে 80 টাকা, 20% কম মানে, তাই না। বি এর বি বেতন সি এর তুলনায় 20% কম, বি এর বেতন আবার কার তুলনায় কম, সি এর তুলনায় 20% কম। তাই দেখো প্রথম থেকে আমরা সিকে ধরলেই বেটার হবে, এ বিকে ধরে লাভ নেই, আমরা বি সিকেই ধরি। সি থেকে শুরু করি, কী থেকে শুরু করব, সি থেকে শুরু করব। থাক সি থেকে শুরু করি, ধরে নিই যে সি এর বেতন 100 টাকা, সি এর বেতন 100 টাকা। বি এর বেতন কত হবে, বি এর বেতন সি এর তুলনায় 20% কম, তাহলে বি কত হবে 80 টাকা। এর বেতন কত হবে, এর বেতন বি এর তুলনায় 20% কম, তাই না। এর বেতন যদি বি এর তুলনায় 20% কম হয় মানে কি, বি এখানে কম বলেছে, কত পার্সেন্ট কম, 20% কম বলেছে। তাহলে এর আমাকে বার করতে হবে। তাহলে আমি বলতে পারি যে দেখো একটু একটু বড় করে দিই, যদি বলি বি এর বেতন আমি সাপোজ ধরি বি এর তুলনায় 20% কম, তাই না। বি এর তুলনায় এর বেতন কত পার্সেন্ট কম, 20% কম। তাহলে বি এখানে যদি আরসি হয়, এর 20% কম হবে এ, তাই না। তাহলে এর 20% কম মানে কত দেখিনি, এর 20% মানে কত টাকা, 16 টাকা। তাহলে কত দাম, 16 টাকা কম হবে। তাহলে এর বেতন কত হবে আমাদের, 64 টাকা। তাহলে এর বেতন সি এর বেতনের তুলনায় কত অংশ কম, তাহলে এর বেতন সি এর তুলনায় কত অংশ কম হচ্ছে আমাদের, 36 দেখো কম হচ্ছে, 136 কম মানে কত, 36% কম। তাহলে অ্যান্সার কত করবো, ডি 36। চলো পরেরটা দেখি। বলেছে ভগ্নাংশগুলোকে ঊর্ধ্বক্রমে সারাও, ঊর্ধ্বক্রম মানে কি, ছোট থেকে বড়, ঊর্ধ্বক্রম অনুসারে মানে উপরে ওঠা, ঊর্ধ্বক্রম মানে উপরে ওঠা, মানে ছোট থেকে কোথায় উঠবো, উপরে উঠবো। তাহলে দেখো কি কি আছে আমাদের, 5/8 কত আছে, 7/12 কত আছে, 3/4 আর কত আছে 13/16, এই কটা আমাদের আছে। তাহলে আমরা যদি বলি নিচের কটাকে আমরা যদি সমান করে নিই, তাহলে কী করবো, লস হোক করবো, 8 12 4 16 লস হোক কত 48, তাহলে এর সঙ্গে কত গুণ করবো, 6 গুণ করলে 48, এর সঙ্গে 4 গুণ করলে 48, এর সঙ্গে 12 গুণ করলে 48, এর সঙ্গে 3 গুণ করলে 48। তাই নিচে যখন এর সঙ্গে 6 গুণ করেছি, তাহলে ওপরেও কত গুণ করবো, 6 গুণ। এখানে যখন 4 গুণ করেছি, এখানেও কত গুণ করবো, 4 গুণ। এখানে 12 গুণ করেছি মানে এখানেও কত গুণ করবো, 12 গুণ। এখানে 3 গুণ করেছি মানে এখানেও কত লিখবো, 3 গুণ। নিচে দেখো সবারই 48 কী হবে, কেটে যাবে। উপরে কত দাঁড়াবে, 30, একটা দাঁড়াবে 7 4 28, একটা দাঁড়াবে 12 3 36, আর একটা দাঁড়াবে 3 13 39। তাহলে আমরা বুঝে গেছি যে কোনটা ছোট আর কোনটা বড়। তাহলে ছোট থেকে বড় যেহেতু সাজাতে বলে, সব থেকে ছোটো আমাদের কত আসবে, 24টা। 24 মানে কি 7/12, তাহলে প্রথমে লিখবো কি 7/12, তাই না। সব থেকে ছোটো কোনটা আমাদের, 7/12। তারপর আমাদের কি হবে, তারপর আমাদের দাঁড়াবে 30টা। 30টা আমাদের কত, 5/8, তাহলে 5/8
8। তারপরে কোনটা দাঁড়াবে আমাদের 36, 36 মানে কত 3/4। আর তারপরে দাঁড়াবে 39 মানে কত 13/16। এখানে কি আকারে অ্যান্সার দিয়েছে লেস দেন আকারে, তাই লেস দেন আকারে লেস দেন লিখে দাও সব। লেস দেন মানে কি যার দিকে মুখ থাকে সেটা ছোটো, তাহলে 5-এর 8-এর থেকে 7-এর 12 ছোটো। তাহলে আমরা অ্যান্সার খুঁজবো যে এই অপশানটা কোথায় আছে। দেখো 2 নম্বর অপশান আছে, বি আমাদের হবে এর অ্যান্সার। চলো পরেরটা দেখি। বলছে এক ব্যক্তি 12% সরল সুদে 2 বছরের জন্য একটি সংস্থায় রেখে 450 টাকা সুদ পান, সংস্থায় কত টাকা বিনিয়োগ করেছিল। সোজা অঙ্ক, সরল সুদের অঙ্ক। ফর্মুলা কী জানি, সুদ সমান সমান পি ইন্টু আর ইন্টু টি বাই 100। তাহলে সুদের জায়গায় কত বসাবো, 450 টাকা সে সুদ পেয়েছে। পি আমাকে বার করতে হবে, রেট আমার কত দিয়েছে 12%, টাইম কত দিয়েছে 2 বছর বাই 100, তাই না। যদি কাটাকাটি কত হবে দেখো, 2 দিয়ে কাটাকাটি করে 2 50, 100 কেটে যাবে। আবার 2 দিয়ে কাটাকাটি হবে 2 6, আর এখানে কত হবে 2 25 50। এটা যদি আমরা উপরেও কাটাকাটি হয় আমরা জানি, তাহলে এখানে উপরে কাটাকাটি করলে কত করবো 3 দুগুণে 6, 3 15 45 0 3 150। 2 দিয়েও কাটাকাটি হয়ে যাবে 2 75। তাহলে আমাদের পি সমান সমান কী আসবে, ওই 25-এর সঙ্গে কোনটার গুণ হবে 75 গুণ হবে, কোনাগুনি গুণ হয়। তাহলে পি সমান সমান আমরা কী লিখবো 75 ইন্টু 25। আর 75 ইন্টু 25 করলে কী হবে 5 5 25-এর 5, হাতে থাকে কত 5 5 25 বলছি, 5 25 সঙ্গে 125, হাতে থাকে কত 12, কত থাকবে হাতে 12। 25 আর 7 গুণ করলে কত দাঁড়াবে আমাদের, 25 আর 7 গুণ করলে আমাদের দাঁড়াবে 175। 175 সঙ্গে আমরা কত যোগ করবো 12, মানে হচ্ছে 187। তাহলে 1875 টাকা আমাদের কী হবে আমাদের আসল। তাহলে অ্যান্সার কোনটা হবে সি। চলো পরেরটা দেখি। বলছে এ 350 টাকা নিয়ে ব্যবসা শুরু করে, 5 মাস পর বি তাতে যোগ দেয়, 1 বছর বাদে লাভের টাকা 3:2 অনুপাতে, এখানে আসেনি, এটা কী হবে 3:2 অনুপাতে ভাগ হলে বি ব্যবসাতে কত টাকা বিনিয়োগ করেছিল। তাহলে আমরা জানি মূলধন ইন্টু সময় সমান সমান কি লভ্যাংশ। মূলধন কী করেছিলাম আমি, মূলধন ইন্টু সময় সমান সমান কি লভ্যাংশ। লাভ ব্যবসার অঙ্ক করার ক্ষেত্রে আমি সবসময় কি বলি যে মূলধন ইন্টু সময় সমান সমান কি লভ্যাংশ, এটুকুনি মনে রাখলে কী হয়ে যাবে আমার অঙ্ক সব সলভ হয়ে যাবে। তাহলে মূলধন এ কত টাকা লাগিয়েছে 3500 টাকা, এ কত টাকা লাগিয়েছে 3500 টাকা। ব্যবসা শুরু করে 5 মাস বাদে বি তাতে যোগ দেয়, 1 বছর বাদে তাদের লাভের অনুপাত কত হয় 2:3। তাহলে এ নিশ্চয়ই টাকাটা 12 মাসই খাটিয়েছে। ইস্টু যদি বি করি, বিয়ের আমরা টাকা যাই না, বিয়ের টাকা আমরা ধরে নিই এক্স টাকা, তাই না। কিন্তু বি টাকাটা খাটিয়েছে ক মাস 7 মাস, কারণ 5 মাস বাদে বি জয়েন দিয়েছে। তাহলে 1 বছর পরে যদি তাদের লাভ ভাগ হয় তাহলে বি নিশ্চয়ই খাটিয়েছে 7 মাস টাকাটা, সমান সমান এদের লাভের অনুপাত কত 2:3। এটাকে যদি আমরা বাই আকারে লিখি তাহলে কী লিখবো 3500 ইন্টু 12 বাই এক্স ইন্টু 7 সমান সমান 2/3। তাহলে যদি কাটাকাটি কত দাঁড়াবে 7 5 35, 500 দাঁড়াবে। উপরে যদি কাটাকাটি করি 2 2 6 কী হবে 12 কেটে যাবে। এবার কী হবে কোনাকুনি, যদি এক্সের মান বার করে তাহলে কী হবে কোনাকুনি গুণ হবে, কোনাকুনি গুণ করলে কী দাঁড়াবে 500 ইন্টু কত আছে 6, আর নিচের সঙ্গে 3টাও গুণ হবে, 3 গুণ হয়ে যাবে। তাহলে দাঁড়াবে কত 500 আর 6 গুণ করলে আমাদের 3000, 3000-এর সঙ্গে 3 গুণ করলে আমাদের 9000। তাহলে বি কত টাকা বিনিয়োগ করেছিল, বি আমাদের বিনিয়োগ করেছিল 9000 টাকা। তাহলে অ্যান্সার কত করব অপশান বি 9000। চলো পরেরটা দেখি। চলো এখানেই শেষ, এই কুইটাই দিয়েছিলাম, আবার পরের ভিডিওতে করিয়ে দেবো।